সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন কূটনীতি বিশেষজ্ঞ রাহিদ এজাজ। স্বাগত রাহিদ আপনাকে স্টুডিও। ধন্যবাদ মধুভাই। আমার দেশের শিরোনাম হচ্ছে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কুশীলবরা, জামাত চরমোনাই অনিশ্চয়তা কাটেনি। মানবজমিন সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতে উদ্বেগ। আমাদের সময় 253 আসনে জামাত জোটের প্রার্থী ঘোষণা। ভোটের মালিকানা ফেরাতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। কালবেলা দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে? 47 আসন ফাঁকা রেখে সমঝোতা 10 দলের। দেশ রূপান্তর ভোটের ঝুঁকি, পলাতক সন্ত্রাসীরা। 253 আসনে সমঝোতা হলেও শেষ হয়নি নাটকীয়তা। ইনকিলাব সর্বত্রই জামাতের নিয়ন্ত্রণ, 253 আসন সমঝোতা। করতোয়া জামাত 179 আসনে, এনসিপি লড়বে 30টিতে। সপরিবারে যমুনায় তারেক রহমান। শিরোনাম যেটা দেখলাম সেটাতে বাংলাদেশের এই পরিস্থিতি, আন্তর্জাতিক দুনিয়াতেও একই খবর। 75টা দেশে তো এই খবরটা ছড়িয়ে পড়েছে, যেখানে মার্কিন ভিসা নীতি। বাংলাদেশেও একটা উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ এই 75 দেশের মধ্যে একটি দেশ। আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন? ধন্যবাদ মধুভাই। আজকে তো আমরা যখন কথা বলেছি মাঝরাত পেরিয়ে গেছে, 16ই জানুয়ারি। 14 তারিখ আমাদের 14 জানুয়ারি ঠিক 12টা বাজার আগে আমরা এই অ্যানাউন্সমেন্টটা দেখি, যেখানে একটু বিভ্রান্ত ছড়িয়েছিল। নিশ্চয়ই আপনার মনে আছে, রয়টার্সের একটা খবরে বলা হচ্ছিল যে সব ধরনের ভিসা বন্ধ। কারণ এমনিতে আমরা জানি যে গত সপ্তাহান্তে যেটা হয়েছিল, B1 B2 ভিসায় 38টা দেশে ইনক্লুড করা হয়েছিল, যেখানে বাংলাদেশ আছে। তারা নতুন করে বলছে 15,000 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সেটা 18,30,000-এর মতো দিতে হবে। এবং আমরা যদি বড় ক্যাটাগরি করি, B1 B2টা হচ্ছে আপনার একটা ক্যাটাগরিতে পড়ে এবং আমাদের বেশি লোকজন যায়, সেটা ব্যবসা, বেড়ানো বলেন, পর্যটন বলেন। তো এটা একটি ধাক্কা। তারপরে যখন ইমিগ্রেন্ট ভিসাটা আসলো, এবং আমি যদি পিউ রিসার্চ ইনস্টিটিউটের 2003 থেকে 2025-এর হিসাব বলি, তারা যেটা বলছে 1,90,000 থেকে 2,70,000-এর মতো বাংলাদেশি ইমিগ্রেন্ট আছে। যদিও আপনারও জানার কথা, সংখ্যাটা কেউ কেউ 4 বলে, কেউ 5 বলে, কেউ আরও বেশি বলে। তো ইমিগ্রেন্ট মূলত হচ্ছে যারা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনে গেছে, তাদের আত্মীয় পরিজনকে নিয়ে সেখানে স্থায়ীভাবে আবাস করেন, তাদের জন্য এই ভিসাটা, এই ফেসিলিটিসটা। একটু আগে আপনি বলছিলেন এবছরের জুন জুলাইতে যে 3টা ভেন্যুতে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, আমেরিকা তার একটা। তো এমন একটা সময়ে যখন ইমিগ্রেন্ট ভিসা, যখন আপনি প্রসেসটা সাসপেন্ড করে দেন এবং ইনডেফিনিট পিরিয়ড, শুধু অ্যানাউন্স করেছে তারা, সাসপেন্ড করলো, কতদিনের জন্য করবে এবং কি মাত্রায় করবে কোনো কিছুই তারা বলেন। এবং এর আগে যখন B1 B2 অগস্টে 2025-এ প্রথম করে, প্রথম 7টা, তারপরে সেখানে আরও এক দফা হয়, লাস্টে 38টা। এবং এগুলো ট্রাম্পের যে অ্যান্টি ইমিগ্রেশন পলিসি, সেটার সাথে একটা কনসিস্টেন্সি দেখি। তাকে যদিও ইনকনসিস্টেন্ট বলা হয়, কিন্তু অ্যান্টি ইমিগ্রেশন ল। এবং এর সাথে সাথে আমরা যদি এই মাসের 3 তারিখ যে দ্য ট্রুথ সোশ্যাল একটা রিপোর্ট ছেপেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, যে হায়েস্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট কান্ট্রিজ, ওখানের মধ্যে যে দেশগুলো আছে, খুব লক্ষণীয় হচ্ছে 75 দেশের মধ্যে একমাত্র চীন নেই। যদিও চীন এর নাগরিক যারা আমেরিকায় ওয়েলফেয়ার ফান্ড থেকে টাকা নেয়, তাদের পার্সেন্টেজ হচ্ছে 30+, বাংলাদেশের প্রপোর্শন 50+, ভুটান সেটা 40+, নেপাল সেটা 30। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ইমিগ্রেন্ট ভিসা না পাওয়াটা হচ্ছে এক ধরনের ধাক্কা। বাংলাদেশ তো বটে, আমরা বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি, একটা B1 B2 ভিসাতে ধাক্কা হলো, ইমিগ্রেশন ভিসাতে ধাক্কা হলো। তো মানুষে মানুষে যে সম্পর্ক, যোগাযোগ, সেটা একটা ব্যারিয়ার বা ধাক্কা। তো সম্পর্কের অনেকগুলো মাত্রা থাকলে দুই দেশের সরাসরি যোগাযোগে একটা ধাক্কা আসলো। সেকেন্ডলি বা মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা বলি, আমেরিকা থেকে কিন্তু গত 17-18 মাসে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসছে। এবং 1 জানুয়ারি থেকে তার ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পার $100 রেমিটেন্সে নতুন করে এডিশনাল $1 অ্যাড হবে। অর্থাৎ আপনি যদি ট্যাক্স অ্যাড করেন বা ক্যাপটা বাড়িয়ে দেন, ফর্মাল চ্যানেলে যে রেমিটেন্সটা আসে সেটাকে আপনি এক ধরনের নিরুৎসাহিত করেন। অর্থাৎ অন্যভাবে সহজ বাংলায় বললে, হুন্ডিতে আপনি উৎসাহিত করছেন। তো রেমিটেন্সে ট্যাক্স বাড়ানো, B1 B2 ভিসার ক্যাটাগরিকে বাংলাদেশকে রাখা, এবং সর্বশেষ এই যে ইমিগ্রেন্ট ভিসার সাসপেনশনে ঢুকিয়ে দেওয়া, তো সব মিলে বাংলাদেশের জন্য একটা ধাক্কা বা চাপ তো তৈরি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে, এই চাপটা কি আমরা উতরাতে পারবো? আমরা তো এখানে রেসিপিয়েন্ট,
রেসিপিয়েন্ট এই অর্থে এটা তার পলিসির একটা কনসিস্টেন্সি। আমি যদি একটু মনে করিয়ে দিই 8-9 তারিখ ডক্টর খলিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যালিসন হুকার এবং পল কাপুরের সাথে মিটিং করেছেন। উনি রিকোয়েস্ট করেছেন যে কোনো একটা B1 B2 থেকে B2টা ড্রপ করা যায় কিনা। কিন্তু আমি যতটা খবর নিয়ে জেনেছি এখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কিছু করার নেই, এটা বর্ডার বা হোমল্যান্ড সিকিউরিটির ইস্যু। আর যখন একজন প্রেসিডেন্ট আমেরিকা ফার্স্ট, আমেরিকা গ্রেট, দ্য গ্রেটেস্ট নেশন, এবং তিনি যখন ইউএসএইডের মতো আমেরিকান বিরাট একটা টুল বা উইপেনকে বন্ধ করে দেন এবং মনে করেন ট্যাক্সপেয়ারদের টাকা আর অন্যদের জন্য খরচ হবে না, দোজ হু রব ইউএস মানি দে মাস্ট লিভ, এভাবে কালকে এক্সে একটা পোস্ট তারা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এতে করে পরিষ্কার যে ট্রাম্পের এই কঠোর অবস্থান থেকে সরে আসার খুব একটা সম্ভাবনা আমরা খুব নিকট ভবিষ্যতে দেখি না। তো সেই জায়গাতে এটি এক ধরনের ধাক্কা বলে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এটা কি ফ্যামিলি ভিসা ও কি এটার সাথে ইমিগ্রেন্ট ভিসা ধরুন আজকে আমার এক সহকর্মী সে জিজ্ঞেস করছিল তার শাশুড়ির 24শে জানুয়ারিতে আমেরিকায় যাওয়ার কথা এবং গতকালকে সকালে বোধহয় তারা ভিসাটা পেয়েছে। তো স্বভাবতই প্রশ্ন উঠছে যে 24 তারিখ যারা যাবেন এবং সেটা তার শাশুড়ি ইমিগ্রেন্ট ভিসায় যাচ্ছেন, ওনার সম্ভবত মেয়ে থাকেন সেখানে লস অ্যাঞ্জেলেসে। তো এই ধরনের বিষয়টা কিন্তু আমরা B1 B2 ভিসার ক্ষেত্রে শুনেছি, যাদের ভিসা আছে B1 B2। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে বিষয়টা স্পষ্ট নয়। যাদের 3 বছরের ভিসা আছে বা 1 বছরের ভিসা আছে, কারো কারো আরও বেশি সময়ের ভিসা আছে B1 বা B2-তে, তাহলে কি তার আমেরিকায় ঢুকলে সেই $15,000 টাকা জমা দেওয়ার শর্তটা পূরণ করে যেতে হবে? সাধারণ সেন্সে অন্তত তাই মিন করে। তো এই ফ্যামিলি বা ডিপেন্ডেন্সি ভিসা, যেটাকে আমরা ইমিগ্রেশন ভিসা বলেও, কারণ আমরা তো জানি আমাদের এখানে মাইগ্রেশনের বড় একটা জিনিস হয় কিন্তু পারিবারিক এবং সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে। তো এটি একটা বড় ধাক্কা, কারণ বাংলাদেশ থেকে যে মানুষগুলো সেখানে যান, সেখানে থাকেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখেন, আবার ভিসাভিস বাংলাদেশেও তারা টাকা পয়সা পাঠান, এখানে নানানভাবে অর্থনীতির চাকা সচল রাখেন। তো সেইভাবে যদি দেখি এটাকে এক ধরনের ধাক্কাই আমার কাছে মনে হয়। যত কথাই আমরা বলি না কেন, বাগাড়ম্বর করি, খুব সহসা এখান থেকে বের হয়ে আসা যাবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না এই মুহূর্তে। বাংলাদেশে আমাদের অবস্থানটা কি? আমরা কি সরকার কি কোনোভাবে? সরকার, যেটা আমি জেনেছি গত রাতে চেষ্টা করেছি এবং আজকে সকালে কথা হয়েছে, আমরা যখন স্টেট ডিপার্টমেন্টের এক্স সেন্টার বা রয়টার্স কিংবা ফক্স নিউজ দিয়ে নিউজ করি, তখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা বা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা তারা জানায়নি। এখানে একটু জিনিস প্রাসঙ্গিকভাবে বলে রাখা ভালো, আমি যখন অ্যালিসন হুকার বা পল কাপুরের সাথে আলোচনা রেফারেন্স দিচ্ছি, ওই আলোচনায় যখন আমাদের দিক থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় তুলেন বা আলোচনায় যখন এসেছিল, তারা এই কথাটা বলেছেন যে এটি আসলে প্রত্যেকটা, তারা তো একটা সিস্টেমেটিক গভর্নমেন্ট রান করেন এবং তারা দীর্ঘদিনের ওই লিগেসিটা ফলো করেন, আমাদের মতো না যে এক ধরনের সমন্বয়হীনতা। তো তারা বলছে এটা হোমল্যান্ড সিকিউরিটির বিষয়। তো তারা বাংলাদেশের অনুষ্ঠানে তাদের কাছে পাস করবে এবং বাংলাদেশ সেবারও কিন্তু B1 B2টা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বেশ অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে জানেনি, আর একটু পরে তারা জানতে পেরেছিল। তো এখন তারা চিন্তা ভাবনা করছে, এটা নিয়ে তারা কথা বলবেন, হয়তো আলোচনায় তুলবেন, কিন্তু খুব বেশি কিছু একটা হবে বলে তারা অন্তত মনে করছেন না। তাই যদি হয় তাহলে তো মানে একটা আতঙ্ক তো স্বাভাবিক, উৎকণ্ঠা উদ্বেগ তো অবশ্যই থাকবে। আমি যদি এখানের সাথে আবার, নিশ্চয়ই আপনার মনে আছে ট্রাম্প যখন গোটা দুনিয়াকে টালমাটাল করে দিল রেসিপ্রোকাল ট্যারিফ নামের, এবং ট্যারিফটা যে আসলে শুধু ট্রেডের ইস্যু না, কমার্সের ইস্যু না, ইটস এসেনশিয়ালি পলিটিক্যাল ইস্যু। রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে সেটা দেখালো। এখন রেসিপ্রোকাল ট্যারিফে ধরেন আমাদের একটা ভয় ছিল, আমাদের ক্যাপটা কত করবে, 35 করবে না 20 করবে। আমাদের একটা শেষ পর্যন্ত লাস্ট মোমেন্টে আমরা সেটা ক্যাপটা 35 থেকে 20-এ আনতে পারলাম। বলা হচ্ছে আমরা বেশি দামে ভালো মানের গম কিনবো, সয়াবিন কিনবো, তুলা কিনবো, এর পাশাপাশি বোয়িং কিনা নিয়ে আলোচনা হচ্ছে, হেলিকপ্টার কিনা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই যে লেনদেন, কেনাবেচা, এলএনজি নিয়ে কথা হচ্ছে, এগুলোর জন্য তো আপনার ব্যবসায়ীদের বা বিনিয়োগকারীদের আসা যাওয়া লাগবে। সেই জায়গায় যদি আপনি B1 B2 ভিসার ক্যাটাগরিকে বাংলাদেশকে যুক্ত করেন, এবং আজকে এক ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল সন্ধ্যায়, তিনি বলছিলেন 3টা এয়ারপোর্ট ডেজিগনেট করে দেওয়া হয়েছে, এবং আমরা জানি স্নোফল সহ আমেরিকায় ন্যাচারাল ডিজাস্টার হয়, তাহলে ডিজাস্টারের সময়
এক ব্যবসায়ী, ধরা যাক আপনি একটা প্রকিউরমেন্টে গেলেন এবং খারাপ ওয়েদারের কারণে যে 3টা ডেজিগনেটেড এয়ারপোর্ট সেখানে নামতে পারলেন না, তাহলে কি হবে? আপনাকে তো অন্য একটা জায়গায় গিয়ে আটকে থাকতে হবে। তো সব মিলে একটা আমি মনে করি কি সরাসরি যোগাযোগের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে বা করবে, এবং এটা নিশ্চয়ই আমাদের জন্য উদ্বেগের একটা খবর। অনেক ধন্যবাদ। এবারে বাংলাদেশ পরিস্থিতি আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে জামাতের নেতৃত্বে 11 দলীয় একটা জোট হয়েছিল। জি, জোট হয়েছিল। সেটার থেকে ইসলামী আন্দোলন, যেটা সেকেন্ড পার্টি যেটা বলা জি, হয়, সবচেয়ে মানে তার 11 দলের অ্যালায়েন্সের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল ধরা হয়। তারা এইটার সাথে নেই। তারপরেও এবং সম্ভবত আপনাদের মানব জমিনের অনলাইনের আমার মনে হয় এটা হেডিংটা একটু জুৎসই অন্যান্য জায়গার চেয়েতে, যে আপনারা খুব কোনো রাগঢাক ছাড়াই বলছেন যে চরমনায় ইসলামী শাসনতন্ত্রকে ছাড়াই 11 দল এবং দ্বিতীয় বৃহত্তম দল সেখানে নেই। তার মানে হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে বাদ দিয়ে জোটটা ঘোষণা করা হলো। এবং আমরা দেখছিলাম গত 3-4 দিন ধরে এক ধরনের অনিশ্চয়তা, শঙ্কা, টানাপোড়েন এগুলো চলছিল, এবং সেই যে আশঙ্কাটা করা হচ্ছিল শেষ পর্যন্ত সেটাই আপনার সত্য প্রমাণিত হলো। এবং আমি যদি ভুল না করি আজকে শুক্রবার দিনের কোনো এক সময় তাদের প্রেস কনফারেন্স করে অবস্থান জানানোর কথা, এবং যেটা বলছিলাম আপনাদের হেডলাইনটা ইসলামী আন্দোলন ছাড়াই জামাত জোটের আসন ঘোষণা। তার মানে 11 দল থেকে তাদের জন্য আসনও রাখা হয়েছিল প্রেস কনফারেন্সে, তাদেরকে বাদ দিয়ে ঘোষণা করা হলো, যেখানে জামাত 179টা, এনসিপি 30টা, মামুনুল হকের খেলাফত মজলিস 20টা, এবি পার্টির 3টা, এভাবে করে এই আসনগুলো করা হয়েছে। এখন সঙ্গত এবং স্বাভাবিক কারণে প্রশ্ন ওঠে, এটা কি শুধু আসনের জন্য তারা সরে গেল, নাকি এমন হতে পারে দুঃখিত আমরা যে দেখছি ছাত্র সংসদের নির্বাচনগুলো হচ্ছে, আলোচনা হচ্ছে, জরিপও হচ্ছে, অনুষ্ঠান শুরুর আগে আমরা যেটা বলছিলাম নানান রকম জরিপে নানান রকম তথ্য আসছে, যদিও শেষ একাধিক জরিপে বলা হচ্ছে জামাত এবং জামাত জোট তাদের ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে, তারা হাড্ডাহাড্ডি লড়াই করবে। তাহলে কি এই প্রশ্ন জাগে, তাহলে ভিতরে এমন আলোচনা হচ্ছিল যে তারা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই, তারা যদি নির্বাচনে জিতে বা ক্ষমতায় আসে, এরকম কোনো কিছু হচ্ছিল কিনা দর কষাকষি। সেটা এমন হতে পারে মন্ত্রিসভায় কতজন সদস্য বা প্রতিনিধি তাদের থাকবেন, তাদের কোথায় কি দেওয়া হবে। কাজে এটা যে শুধু আসন সমঝোতার জন্য ভেঙে গেল, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ঠিক মনে হচ্ছে না। এখন মন্ত্রিসভায় সম্ভবত 10টা, আর এটা বোধহয় কে হবেন প্রধানমন্ত্রী ইত্যাদি কথা, মানে জল্পনা আছে, গুঞ্জন আছে, এরকম কিছু একটা হয়েছে। তো কাজেই দ্বিতীয় বৃহত্তম দল, এবং আমরা যদি অতীতের নির্বাচনগুলো রেফারেন্স পাই, সেখানে অন্তত দেখি যে সারা দেশেই কেউ বলেন 5 থেকে 15,000, আবার কারো কারো মত আরও বেশি, তাদের সারা দেশে এরকম একটা ভোটের আনুপাতিক উপস্থিতি আছে। তো সেটা যদি হয়ে থাকে, তাদের অবস্থান তো একেবারেই বার্গেনিং করার মতো নিশ্চয়ই আছে বলে তারা সে জায়গাতে হয়তো চিন্তা করছে। এখন এটা অবশ্য আমাদের দেশে জরিপ বা অন্যান্য দেশের জরিপে তো কোনো মানে কি থাকে না আর কি, আমরা থাকে না। এবং আমরা সেটা বলছিলাম, জরিপ কতটা মেথোডোলজিক্যালি করা হয়ে থাকে না আমাদের দেশে, সেটা এমনকি আমেরিকাতে ফেল করে, কারণ বুথ ফেরত জরিপে ফেল করে, এবং জরিপের আগে ইন্ডিয়াতে তাই হয়েছে। মানে বিখ্যাত তাত্ত্বিক যারা, ওই যে প্রশান্ত, আমি একজনের কথা বলি, প্রশান্ত কিশোর, তাকে রীতিমতো গুরু, মানে বিরাট প্রেডিক্টর বানিয়ে দেওয়া হয়েছিল। লাস্ট ইলেকশনে দেখা গেল ডিজাস্টার ফেল করলো। এবং এটার বড় এবং প্রধান কারণ আমার কাছে মনে হয় দুটো। একটা হলো শেষ পর্যন্ত জরিপ যিনি চালান বা যে সংস্থা চালায় তিনি কতটা অবজেক্টিভলি কাজ করছেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কতটা বিজ্ঞানসম্মতভাবে মাঠের চিত্রটা সেখানে উঠে আসলো। ধরা যাক, আমরা যেমন বারবার বলছি, শুরু থেকে বলা হচ্ছে উৎসবমুখর পরিবেশে হবে, বিরল একটা নির্বাচন হবে। আজকে যখন 16ই জানুয়ারি আমরা বসে এই অনুষ্ঠান করছি, আমরা কি ঢাকা শহরে সে উৎসবের আমেজটা কি দেখতে পাচ্ছি? নিশ্চয় পাচ্ছি না। একটা খবর একটু আগে বলছিলাম, লক্ষ্মীপুরে বিএনপি জামাতের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। পুরো দস্তুর নির্বাচনের প্রচারণা, ক্যাম্পেইন বলি, প্রচার বলি, কিছুই হয়নি। এটি শুরু হলে পরে সেটা কোন মাত্রায় যাবে সেটা নিয়ে একটা শঙ্কা আছে। গ্রামে গঞ্জে বা জেলা পর্যায়ে আমরা যখন খবরগুলো শুনি, সেখানে কিন্তু উৎসবের আমেজের কথা খুব একটা শুনি না। তো কাজেই জরিপ নিয়ে বলতে গেলে অন্য জায়গায় চলে গেলাম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের পরিবেশ, তো সেটি নিয়ে কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে যে শেষ পর্যন্ত কোন দিকে জিনিসটা যাচ্ছে। আর ইসলামী শাসনতন্ত্র এবং জামাতের যেই মেরুকরণের কথা দিয়ে আমরা আলোচনা করছিলাম আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে, আপনার শুক্রবার তার সংবাদ সম্মেলনের পরে অবস্থানটা বোঝা যাবে। এখন 17 তারিখ থেকে আর কিন্তু হাতে খুব বেশি সময় নেই। এখন সে কি একা নির্বাচন করবে না নতুন কিছু করবে, সেটিও কিন্তু একটা কৌতূহলের বিষয়, মানে আরো কিছু চমক আছে কিনা হয়তোবা দেখা যাক। আপনি জানেন যে ওদিকে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক থামেনি। তার কারণটা হলো প্রায় 27 লক্ষ ব্যালট ছাপা হয়েছিল, এটা নিয়ে বিএনপি মানে কে জানিয়েছে, অবজেকশন দিয়েছে। তারা বলছে যে এটা প্রপার হয়নি এবং এটা এক পেশে করা হয়েছে আর কি, এবং এটার মধ্যে কোনো রকমের লজিক কাজ করে না। লজিক কাজ করে না, হ্যাঁ। এটা একটা বলছেন আপনি যখন পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগের কথাটা বলছেন, সেখানে বোধহয় আরেকটি খবরও আমার মনে হয় আমরা একটু আলোচনায় আনতে পারি। এই পোস্টাল ব্যালট নিয়ে আমরা বাহারাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেখানে দেখা গেছে এই ব্যালটটি পোস্টাল সার্ভিসের মাধ্যমে কথা হচ্ছিল। গতকাল না পরশু পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বলেছিলেন, এবং যেটা বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খানের নেতৃত্বে দেখা করেছেন, সেখানেই তারা তুলেছেন এই যে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ বা অসঙ্গতি। এবং আমি যদি ভুল না করি, এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ অ্যালফাবেটিক অর্ডারে করা হচ্ছে। কেউ কেউ আবার বলছে যে ব্যালট পেপারে যে জায়গাতে দেওয়াটা হয়েছে। তো এই যে বিতর্কগুলো হলো এই বিতর্কগুলো তো এড়ানোর সুযোগ ছিল। আমি যদি আপনাকে মনে করিয়ে দিই, শাপলার কুলি হবে না শাপলা হবে, এটা নিয়ে মানে লম্বা সময় ধরে তর্ক বিতর্ক চলেছে, এবং এই সময়ক্ষেপণ না করেও তো এই জিনিসটা করা যেত। শেষ পর্যন্ত শাপলা কুলিটা এনসিপি মেনে নিয়েছে। তো শুরু থেকে আমার সহকর্মীদের সাথে কথা বলে যেটা জেনেছি বা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটা হলো এই নির্বাচন কমিশন যখন কাজ করছিল, তাদের সক্ষমতা এবং নির্বাচন করার জন্য যেই প্রসেসগুলো ফলো করতে হয়, সেই সহকর্মীরা বলছিল তাদের অভিজ্ঞতায় যে তাদের মধ্যে সেই কাজের মধ্যে ঘাটতি বা সমন্বয়হীনতা আছে। এবং শেষ সময় পোস্টাল ব্যালটের যে প্রসঙ্গটা গত 2-3 দিন ধরে আলোচনা হচ্ছিল, সেটা থেকে পরিষ্কার হয়ে গেল যে এই অসঙ্গতি বা ঘাটতি দুর্বলতার জায়গাগুলো। তো এটা তো বেসিক কতগুলো জিনিস, এই জিনিসগুলো, এবং আপনার অনুষ্ঠানে এসে বোধহয় আমি আলোচনায় বলেছিলাম যে নির্বাচন যখন করবে তখন ইলেকশন কমিশনের এই দায়িত্বটা সুচারুভাবে প্রত্যেকটা কাজ করা। তো সেই জায়গাতে তাদের প্রস্তুতির কথা বলেছিলাম, এবং টাইম বাউন্ড কিছু অ্যাকশনের কথা বলেছিলাম। পোস্টাল ব্যালটটা এই সময় এসে যখন সামনে চলে আসে, বিতর্ক তৈরি হয়, তাতে করে দেখা যায় এই কাজগুলোতে সমন্বয় বলেন, প্রস্তুতি বলেন, কোথাও না কোথাও ঘাটতি ছিল। না, কিন্তু এইভাবে যদি চলে তাহলে তো ভবিষ্যৎ নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবে। সেটাই আমি বলছি যে আজকে 16 তারিখ, আপনি 16 জানুয়ারি বসে এই পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা হচ্ছে। আপনি যে প্রশ্ন তোলার কথা বলছেন, এবং বিএনপি প্রতিনিধি দল গিয়ে তো তারা এইগুলো উত্থাপন করেছেন। এবং আমি যে কথাটা বলছি, গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার কাগজ সবখানেই সেখানে আসছে যে এই জিনিসটার তো এড়ানো যেত এবং এড়ানো প্রয়োজন ছিল। এখন এটা আপনি ব্যালট ছাপিয়ে ফেলেছেন, সেটা সুরাহা কী হবে? আবার বিএনপি বলেছে আবার নতুন করে ছাপতে হবে, নাহলে তো এইটাতে এক্স্যাক্টলি এখন এবং যে পরিমাণ ছাপা হয়েছে, অর্থাৎ কালক্ষেপণের একটা বিষয় তো আসছে। আমি যে আপনাকে টাইম বাউন্ড অ্যাকশনের কথা বলছি, এবং এটা থেকে তো প্রমাণ হলো এই কাজগুলা যতটা সুচারুভাবে, যেটা আপনি যখন একটা কাগজ বের করেন, আপনি লিড ঠিক করেন, সেকেন্ড লিড ঠিক করেন, ডেডলাইন ঠিক করেন, এবং সেই ডেডলাইন ফেল করলে তখন ওই স্টোরিটা ড্রপ করে আরেকটা দিয়ে রিপ্লেস করেন। তো জিনিসটা হচ্ছে এরকম, আপনার কোনো ব্যাকআপ প্ল্যান থাকলে খুব ভালো, না থাকলে তো এখন এই যে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ছাপানো হলো, তাহলে আপনি সমাধানটা কিভাবে করবেন? কোনো না কোনো একটা ফর্মুলা তো আপনাকে বের করতেই হবে। জি, আপনি জানেন যে ইরান পরিস্থিতি, এটা একটা ইরানের পরিস্থিতি কিন্তু ক্রমেই ঘোলাটে হচ্ছে, এবং প্রচুর লোক মারা যাওয়ার খবর আছে। এবং আমেরিকা এবং যেভাবে মানে পুরোপুরি ট্রাম্প যেভাবে বলছেন যে ভেতরে কীভাবে মানে অ্যাকশনে যেতে হবে, তারপরে এই গত 2 দিনে বোধহয় কিছুটা থেমে গেছে বলে মনে হচ্ছে। মানে থামাটা কি বিক্ষোভটা? না, বিক্ষোভ থামে নাই একেবারে, মানে গুলির ঘটনাটা কম ঘটছে আর কি, কমে গেছে। আমি একটু বলি, হয়তো আমি জানি না আমাকে বায়াস মনে হবে কিনা, আমরা যে খবরটা পাই, একটা হচ্ছে ইন্টারনেট শাটডাউন তো তারা করেছে, এবং তারা ব্যাখ্যা করছে যে ইন্টারনেট শাটডাউন না করলে তাদের
পরিণতি, ইরানের পরিণতি বললে আমি না বলে আমি বলি যে সরকারের পরিণতি ভয়াবহ হতো। এখন আমাদের দেশে জুলাই আগস্টে যেটা হয়েছে, তাদের দেশেও মোরলেস ইন্টারনেট শাটডাউন করে তারা সেটা থামিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ প্রশ্ন তুলেন, ভেনেজুয়েলায় ট্রাম্প যেভাবে মাদুরোকে তুলে নিয়ে গেছেন, ট্রাম্পের পক্ষে ইরানি সেটা সম্ভব কিনা? আমি ব্যক্তিগতভাবে কনভিন্স এটা সম্ভব না। এবং জুন জুলাইতে নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠানে, আমি একাধিক অনুষ্ঠানে বোধহয় আমরা ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা করেছিলাম। তখনও মনে হয়েছিল যে ইরান একসাথে ধূলিসাৎ হয়ে যাবে, এবং আল উবাইদ বিমান ঘাঁটিতে কিন্তু আগাম ঘোষণা দিয়ে ইরান প্রতীকে হামলা চালিয়েছে। এখন ইরানের যেই ইসলামী বিপ্লব ৭৯ সালে ঘটেছিল রাজতন্ত্রের পতনের জন্য, এবং ৭৯ সালের পর গত ৪ দশকে যা যা ঘটেছে, অনেকেই বলে থাকেন রাজতন্ত্রের পতন হয়েছে ঠিকই, ইরানে বিপ্লব হয়েছে, কিন্তু আরেকটা স্বৈরশাসক সেখানে জাঁকিয়ে বসেছে। এবং আমি যদি আপনাকে মনে করিয়ে দেই, প্রেসিডেন্ট মুরসি যে বিমান দুর্ঘটনায় 2 বছর আগে মারা গেছেন, এবং তাকে ধরা হতো খোমেনির কন্টেন্ডার হিসেবে, মুরসি এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে 3টা চপারে চলেছিলেন, কিন্তু ওই একটা হেলিকপ্টার বা চপার কি হলো এখনও পর্যন্ত সেটা উদ্ঘাটন করতে পারেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইরান যেভাবে খামেনি যেভাবে দেশটাকে শাসন করে খুব আয়রন হ্যান্ডেড ওয়েতে চালাচ্ছেন, এবং পৃথিবী যেখানে চলে গেছে, আমি যদি বলি বাংলাদেশ বলুন, নেপাল বলুন, কেনিয়া বলুন, জেনজি টেকনোলজি, এই ডিজিটাল কানেক্টিভিটি, অর্থাৎ ইরান যেভাবে চলছে এবং যেভাবে চলে আসছিল, সামনের দিনে ইরান সেটা চলতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন দাঁড় করেছে। আমি কোইন্সিডেন্ট হিসেবে বলি, ইসলামিক রেভলিউশন শুরু হয়েছিল কিন্তু তেহরানের ওই যে গ্র্যান্ড বাজারে, এবং গ্র্যান্ড বাজারকে ঘিরেই কিন্তু এবার সে বিক্ষোভটা আবার শুরু করলো। এবং ভিন্ন মতাবলম্বী কয়েকজন ইরানিয়ানের কয়েকটা লেখা ভিডিও এরকম পড়ছিলাম, সেখানে তারা বলছিল যে মাসা আমিনির খুনকে বা হত্যাকে কেন্দ্র করে 22-23-এ যেভাবে আন্দোলনটা হয়েছিল 6 মাসে, আমাদের নিশ্চয় মনে আছে অন্তত 5 লোক তখন নিহত হয়েছিলেন বা প্রাণ দিয়েছিলেন। এবারেরটা তাদের থেকে একদম আলাদা। এবং নিশ্চয় আপনার বেশি মনে থাকার কথা, হয়তো আপনার তখন সাংবাদিকতা শুরুর দিক, আমি ঠিক জানি না, ইরানের বিপ্লবের তুদে পার্টি বা মার্কসিস্ট লেনিনিস্ট পার্টির বড় ভূমিকা ছিল। এবারও কিন্তু ইরানিয়ানরা এই মার্কসিস্ট লেনিনিস্ট পার্টিকে দায়ী করছে। তো এখানে আমি প্রশ্নটা এভাবে শেষ করতে চাই, ইরানে যেমন বিক্ষোভ হচ্ছে ক্ষমতার পালা বদলের জন্য, শাসক পরিবর্তনে, কিন্তু ইরানকে আবার লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের মতো শক্তিগুলোর বিপক্ষে। তো সেই জায়গাতে ইরানি জনগণ আসলে বাইরের শক্তিতে কতটা অ্যালাউ করবে, সেটি একটি প্রশ্ন, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে ক্ষমতার পালাবদল হোক বা না হোক, ক্ষমতায় হয়তো তারা টিকে যাবেন, কিন্তু যে কায়দায় দশকের পর দশক ধরে খোমেনি দেশটা চালিয়ে গেছেন, সেটা চালাতে পারবেন কিনা একটা বড় প্রশ্ন বোধহয় সামনে চলে আসছে। হ্যাঁ, এইটি মানে একটা পুরোপুরি অনিশ্চিত একটা অবস্থা, অনিশ্চিত অবস্থা। কিন্তু এক পতন ঘটে যাবে, যেটা আমি বারবার বলেছিলাম জুন জুলাইতে যখন হয়েছিল ইসরায়েলের সাথে, সেটি যখন হয়নি। অনেকে মনে করছেন যে আল উবাইদ বেস থেকে ট্রুপস মোবিলাইজেশন হচ্ছে, অন্যান্য জায়গা থেকে সরিয়ে ট্রাম্পের দিকে নিয়ে আসছেন, এর মাইনে যে একদম ঝাঁপিয়ে পড়বে, ব্যাপারটা তো সহজ না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ। এখন ডিপ্লোম্যাটিক একটা জায়গা বা উইন্ডো কিন্তু ইরানের জন্য আছে, পরমাণু নিরস্ত্রীকরণ। কারণ ইউএনএস স্যাংশন, ইউএস স্যাংশন, আমেরিকান স্যাংশন, সব স্যাংশন, এবং সাথে সেই সঙ্গে গত জুন জুলাইতে ইসরায়েলের সাথে সংঘাত, সব মিলে কিন্তু তার অর্থনীতি একটা বেকায়দা পড়ে গেছে। আবার পরমাণু নিরস্ত্রীকরণের তার সুযোগ থাকলেও সেখানে সে আসবে কিনা, কারণ ওইটা এখন পর্যন্ত কিন্তু ইরানের সবচেয়ে বড় এবং একমাত্র ডিটারেন্ট ফ্যাক্টর। ওই পরমাণু শক্তির কারণেই কিন্তু পশ্চিমা পক্ষগুলো তাকে এখনো সমঝে চলে এবং ভবিষ্যতেও চলবে। রাহিদ, আজ এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।